এই হলো ভিখু, এক গরিব ছেলে যে খুব অল্প বয়সেই দায়িত্ব নিতে শিখে গিয়েছিল। বাবার মৃত্যু হওয়ার পর তার মা একা হয়ে পড়েন, আর ভিখুই তখন থেকে পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। বাবা রে, আজও তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো ঠিকঠাক কাজ পেলি না বুঝি? এখন কি বলবো মা, সারাদিন ঘুরে বেড়ানোর পর এই অল্প কিছু টাকাই জোগাড় করতে পেরেছি। এই ছোট্ট বয়সে ওপরে ওলাও কেমন কেমন দিন দেখাচ্ছে তোকে। মা, তুমি চিন্তা করো না, একদিন নিশ্চয়ই আমাদের ভাগ্য বদলাবে। জানি না সেই দিন কবে আসবে। তুই বল, আমি কি শান্তি মাসির সঙ্গে যেতে শুরু করব? মা, আজ তো বলেই ফেলেছি, এরপর থেকে এমন ভাবাও না। আরে বাবা, সে তো সারাদিনে ভালোই রোজগার করে ফেলে, তাছাড়া খুব একটা কষ্টের কাজও তো না। মা, তুই তো জানিস আমি ভিখারিদের একেবারেই সহ্য করতে পারি না। বাবা, এই রোজ রোজ কষ্ট করে বেঁচে থাকার থেকে এর চেয়ে ভালো। মা, যদি তুই এমন কথা বলিস তাহলে আমি তোকে আর কথা বলবো না। দেখ, ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন, সেই হাতের উপর বিশ্বাস রাখো। আচ্ছা আচ্ছা বাবা, রাগ করিস না, আমি আর কখনো এমন কথা বলবো না। ভিখু মায়ের কোলে মাথা রেখে বসে পড়ে। তার মা তাকে সান্ত্বনা দেয়। সব ঠিক হয়ে যাবে বাবা, শুধু তুই সততার সঙ্গে আর পরিশ্রম করে যাস। যখন তুই পরিশ্রম করবি, ভগবানও তোকে কখনো একা ছাড়বেন না। মা, অনেক সময় মনে হয় যদি বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না। আমি তো শুধু এটা চাই যাতে তোকে একটু ভালো রাখতে পারি, তুই যেন শান্তিতে বাঁচতে পারিস। ভিখুর ছিল ভিক্ষুক আর ভিক্ষা চাওয়াদের প্রতি চরম ঘৃণা। সে নিজের বাস্তবতাকে মেনে নিতে পারত না, আর রাস্তার ভিক্ষুকদের দেখলে তার রাগ বেড়ে যেত। এই কারণেই পরিচিতরা তাকে ভিখু বলে ডাকত। তোমরা ভিক্ষা চাও কেন? অন্যদের উপর নির্ভর করে থাকো কেন? কাজ করো, কিছু একটা খুঁজে বের করো। ভিক্ষা চেয়ে কি পাবে? বেটা, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমাদের অবস্থা এমন যে আমাদের বাধ্য হয়েই ভিক্ষা চাইতে হয়। ইস, আমরাও যদি কিছু করতে পারতাম, কিন্তু পরিস্থিতি আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। এই সব তো অজুহাত। তোমরা চাইলে সব কিছু করতে পারো। ভিক্ষা চাওয়া মানে নিজের সম্মান নষ্ট করা। ভিকু, ভিকু, আরে ও ভিকু, ভিকু, আরে ও ভিকু। ভিখু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে দেখে হাসতে শুরু করে। লোকজন আমার নিয়ে হাসে, তবে আমি কখনো কাউকে ভিক্ষা চাইব না। আমি প্রমাণ করব আমি কিছু একটা হব। দারিদ্র্য শুধু ভিখুর কাঁধে দায়িত্বই চাপিয়ে দেয়নি, তা তার শিক্ষা কেড়ে নিয়েছে। ভিখুর বইগুলোতে এখন জমে উঠেছে ধুলা, আর তার চোখে একটাই স্বপ্ন, পড়াশোনা। কিন্তু বাস্তবতা বাধ্য করেছে তাকে পড়া ছাড়তে।
মা, দেখ না, সব বাচ্চারা স্কুলে যাচ্ছে। ইচ্ছে হয় আমিও যদি ওদের সঙ্গে যেতে পারতাম। আমার খুব পড়াশোনা করতে ইচ্ছে করে, কিন্তু আমি কিভাবে যাব? আমি যদি স্কুলে যাই, তাহলে তোর আর আমার পেটকে ভরবে? বাবা, আমি জানি তোর মনেও ইচ্ছে হয় স্কুলে যাওয়ার। তোর পড়াশোনা অসম্পূর্ণ থেকে গেছে, এই কষ্ট আমারও হয়। কিন্তু পরিস্থিতি আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আগে পেট ভরানো দরকার। মা, একদিন এমন আসবেই যেদিন আমি পড়ব, আমি আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু এখন তো কাজ করতেই হবে। তুই পরিশ্রম কর বাবা, ভগবান কখনো পরিশ্রমী মানুষকে খালি হাতে ফেরান না। আমার বিশ্বাস একদিন তুইও তোর সব স্বপ্ন পূরণ করবি। প্রতিদিনের সংগ্রাম আর ক্ষুধা ভিখুর মনে এক ভিন্নধর্মী লড়াই জন্ম দিয়েছিল। সে প্রতিদিন রাস্তায় পিপল গাছের নিচে দেওয়া টাকা কুড়িয়ে নিত, কিন্তু সে কখনো সেগুলো খরচ করত না। হয়তো কোথাও তার বিবেক তাকে থামিয়ে দিত। এই টাকা মানুষ এই গাছের নিচে কেন চড়ায়? এই টাকায় কারো উপকার হয়? আমি যদি এটা তুলে নিই, তাহলে কি সেটা খারাপ হবে? আমি তো কখনো এটা খারাপ কাজে ব্যবহার করিনি। আমি কোনোদিন এই টাকা খরচ করিনি, আর করব না। তবে মনে হয় এই টাকা একদিন আমার বা আমার মতো কারো উপকারে লাগবে। জীবনের কঠিন লড়াইয়ে ভিখুর দায়িত্ব দিনে দিনে বেড়েই চলেছিল। ঘরে খাবার জোগাড় করা আর মায়ের দেখভাল, এই ছিল তার প্রথম কর্তব্য। তবে প্রতিদিন সেই পিপল গাছের নিচে চড়ানো টাকাগুলো দেখে সে নিজের মনে প্রশ্ন করত, সে কি ঠিক করছে? প্রতিদিন এত টাকা এখানে চড়ানো হয়, আর অন্যদিকে মানুষ না খেয়ে থাকে। আমি এটা বুঝতে পারি না। এই টাকা কার জন্য রাখা হয়? কেন এইভাবে ফেলে রাখা হয়? প্রতিদিনের মতো ভিখু চুপচাপ টাকাগুলো তুলে নিজের পকেটে রাখত। কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধ তাকে দেখে ফেলে, যিনি গাছের পাশে দাঁড়িয়েছিলেন। বাবা, এই টাকাগুলো কেন তুলছো? তুমি জানো তো এই গাছটা পূজনীয়। মানুষ তাদের শ্রদ্ধা থেকে এখানে টাকা দেয়। বাবা, আমি জানি এই টাকা চড়ানোর জন্য রাখা হয়, কিন্তু আমি বুঝতে পারি না এগুলো এইভাবে ফেলে রাখা হয় কেন। যদি এই টাকা কারো উপকার করতে পারে, তাহলে কি সেটা ভুল? বৃদ্ধ মনোযোগ দিয়ে ভিখুর দিকে তাকিয়ে থাকেন। তার চোখে সহানুভূতি ছিল, কিন্তু তার সাথে এক ধরনের উদ্বেগও। তোমার কথায় কিছুটা সত্যি আছে বাবা, কিন্তু তুমি কি ভেবেছ এই টাকা তোলার পর কি করবে? এগুলো হয়তো এক মুহূর্তের স্বস্তি দেবে, কিন্তু আত্মার শান্তি নয়। বাবা, আমার কোনো শান্তি চাই না। আমার শুধু টাকা দরকার, যাতে মা র পেটটা ভরতে পারি। আমি অনেক চেষ্টা করেছি টাকা রোজগারের, কিন্তু কোথাও কোনো কাজ পাই না। তাহলে এই টাকা ব্যবহার করলে তা কি ভুল? তোমার মনে যে প্রশ্ন আছে তা স্বাভাবিক, কিন্তু মনে রেখো
তুমি যে পথ বেছো তার ফল তোমাকেই ভোগ করতে হবে। এই টাকা তোলা এখন তোমার বিবেকের উপর। ভিখু তার কথা চিন্তা করে, তবু নিজের সিদ্ধান্ত পাল্টায় না। সে ধীরে টাকাগুলো পকেটে রেখে এগিয়ে যায়। ভিখু তার কঠোর পরিশ্রম সত্ত্বেও কোথাও কোনো কাজ পাচ্ছিল না। প্রত্যেক জায়গা থেকে শুধু হতাশাই আসছিল। দিন যত যাচ্ছিল তার দায়িত্ব বাড়ছিল, আর ক্ষুধার চিন্তা তাকে প্রতিটি মুহূর্তে পীড়িত করছিল। দাদা, 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 আপনার দোকানে কোনো কাজ পেতে পারি? আমি খেটে খুঁটে কাজ করব, যে কোনো ছোটখাটো কাজ করব, শুধু একটু রোজগার হোক। মাফ করো ভাই, এখন আমাদের দোকানে কোনো কাজ নেই। আগে থেকেই এত লোক কাজ করছে। ভিখু মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে আসে। তার মুখে হতাশার ছাপ স্পষ্ট। সে মায়ের পাশে এসে বসে। মা, আমি সব জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। এখন আমরা কি করব? আমাদের তো খাওয়ারও কিছু নেই। বাবা, তুই তোর তরফ থেকে সব চেষ্টা করে গেছিস। আর কি বলবো, এই পরিস্থিতি আমাদের কিছু শেখাতে এসেছে। কিন্তু আমি জানি তোর লড়াই করার মানসিকতা তোকে কোনোদিন হারতে দেব না। ভিখু গভীর নিঃশ্বাস নেয়, তবে তার চোখে চিন্তার রেখা স্পষ্ট। সে চুপচাপ ভাবনায় ডুবে থাকে। তখন হঠাৎ তার মনে এক ভাবনা আসে। কেননা আমি সেই টাকা ব্যবহার করে ফেলি, যেটা আমি ওই পিপুল গাছের নিচে থেকে তুলেছি। ওই টাকা তো কোনো খারাপ কাজে ব্যবহার করছি না, আমি সেগুলোর সৎ ব্যবহার করব। ভিখু স্কুলের সামনের ফুটপাথে একটা ছোট চায়ের দোকান খুলে ফেলে সে পরিশ্রম করে রোজগার করতে থাকে। তবে তার মনে তখনও একটা অপূর্ণ স্বপ্ন ছিল, শিক্ষা। ঠিক তখনই তার দেখা হয় স্কুল টিচার শর্মাজির সঙ্গে, যিনি তার জীবন বদলে দিতে চলেছেন। তোমার নাম কি, ছেলে? ভিখু, স্যার। ভিখু, এই নাম কিভাবে রাখা হলো? লোকেরা আমাকে ভিক্ষু বলে ডাকে, কারণ আমি ভিক্ষা চাইতেও ঘৃণা করি। আমি বিশ্বাস করি না ভিক্ষা চাওয়াতে। শর্মাজি ভিখুর কথা শুনে গম্ভীর হয়ে যান। তিনি তার চোখে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করেন। তোমার কথায় তো যুক্তি আছে ভিখু, কিন্তু কখনো কি তোমার পড়াশোনার সুযোগ হয়নি? না স্যার, বাবা মারা যাওয়ার পর বাড়ির সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। কাজ করতে গিয়ে আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। ভিখু, তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ, কিন্তু তোমার এই লড়াই বৃথা যাবে না। পড়াশোনার বয়স কখনো শেষ হয় না। তুমি চাইলে এখনো পড়তে পারো। আমি তোমায় সাহায্য করব। ভিখু শর্মাজির কথা শুনে চমকে ওঠে। তার মনে হয় এই সুযোগ তাকে বদলে দিতে পারে। স্যার,
এই বয়সে পড়াশোনা, কিন্তু আমার হাতে তো সময় নেই। আমি চারও দোকান চালাই, আর বাড়ির দায়িত্বও আমার উপর। শর্মাজি হাসেন আর ভিখুর কাঁধে হাত রাখেন। ভিখু, তোমার পরিশ্রম প্রশংসনীয়, কিন্তু যদি তুমি অল্প সময়ও পড়াশোনার জন্য দাও, তবে এই পরিশ্রম তোমায় অনেক দূর নিয়ে যাবে। কাজ আর পড়া দুটো একসাথে চালানো সম্ভব। আমি তোমার পাশে আছি। ভিখু শর্মাজির কথা মন দিয়ে শোনে আর ভেতর থেকে কিছু অনুভব করে। তার চোখে জ্বলে ওঠে আশা, তবু তার বাস্তবতা নিয়ে চিন্তা থেকে যায়। স্যার, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি কি সত্যিই পড়াশোনা করতে পারি? এত বছর ধরে আমি তো কেবল কাজই করে যাচ্ছি। শর্মাজি তার কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং তাকে উৎসাহিত করেন। ভিখু, তোমার মধ্যে সাহস আছে, আর সাহস থাকলে কিছুই অসম্ভব নয়। আমি তোমার পড়াশোনায় সাহায্য করব। তুমি শুধু স্থির করে নাও, আজ থেকে প্রতিদিন কিছু না কিছু শিখতেই হবে। ধীরে ধীরে তোমার জীবন বদলে যাবে। ভিখু শর্মাজির কথায় অনুপ্রাণিত হয়। সে প্রথমবার নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বোধ করে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আপনি যা বলছেন ঠিক বলছেন। আমি পড়াশোনাও করব, আর কাজটাও চালিয়ে যাব। শর্মাজি তার এই মানসিকতা দেখে খুশি হন এবং তাকে উৎসাহ দেন। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ ভিখু। আমি আগামীকালই তোমার জন্য কিছু বই নিয়ে আসব। আমরা ধীরে ধীরে শুরু করব। এইভাবেই শর্মাজির সাহায্যে ভিখু তার ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যায়। তার কঠোর পরিশ্রম আর শেখার ইচ্ছে তাকে জীবনে অগ্রসর হওয়ার রাস্তা দেখায়। এই নতুন শুরু ছিল তার জীবনের মোড় ঘোরানোর প্রথম ধাপ। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। শর্মাজির পরামর্শ আর ভিখুর পরিশ্রম ফল দিতে শুরু করে। চায়ের দোকান এখন শুধু চা বিক্রির জায়গা নয়, এটা শিশুদের বইপত্র আর স্টেশনারির এক কেন্দ্রে পরিণত হয়। স্যার, এখন আমার দোকানে বাচ্চাদের বই আর স্টেশনারিও পাওয়া যায়। ওদের পড়াশোনার জিনিস দিতে পারা আমার খুব ভালো লাগে। ভিখু, তোমার পরিশ্রম ফল দিচ্ছে। তুমি সঠিক পথে এগিয়ে চলেছ। এখন তোমার জন্য আরো অনেক দরজা খুলে যাবে। কয়েক মাস কেটে যায়। ভিখুর দোকান এখন এক বড় বুক স্টলে রূপ নেয়। তার মিষ্টভাষী ব্যবহার আর সৎ চিন্তা তাকে শহরের শিশুদের ও অভিভাবকদের প্রিয় করে তোলে। ভিখু, তুমি তো অসাধারণ কাজ করেছ। তোমার দোকান তো এখন একেবারে বুক স্টলে পরিণত হয়েছে। এটা তোমার পরিশ্রম আর নিষ্ঠারই ফল। স্যার, এটা সব আপনার জন্য হয়েছে। আপনি যদি আমাকে অনুপ্রাণিত না করতেন, তাহলে হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছতাম না। শর্মাজি গর্ব ভরে ভিখুর দিকে তাকান আর তাকে আশীর্বাদ দেন। তুমি যা কিছু করেছ তা সব তোমার নিজের পরিশ্রমের ফল। আমি কেবল তোমার পাশে ছিলাম। এখন তোমার সামনে সমগ্র পৃথিবী খুলে গেছে। ভিখুর ব্যবসা এখন দ্রুত এগোচ্ছে। বুক স্টলের পাশাপাশি সে স্কুল ইউনিফর্মের ব্যবসাও শুরু করেছে। তার দোকান এখন পুরো শহরে বিখ্যাত। এখন আমার স্বপ্ন সত্যি হচ্ছে।
আমি কোনোদিন ভাবিনি আমি এত বড় দোকানের মালিক হব। এটা সব মাস্টার মশাইয়ের অনুপ্রেরণা আর আমার পরিশ্রমের ফল। ভিখুর পরিশ্রম তাকে এক সফল ব্যবসায়ী বানিয়ে তোলে। এখন মানুষ তাকে শেঠ ভিখুরাম নামে চেনে। সে বিয়ে করেছে, তার একমাত্র ছেলে শহরের সেরা স্কুলে পড়ে। এটা কিভাবে সম্ভব হলো? সেই টাকা দিয়ে যেগুলো আমি গাছের নিচে থেকে তুলে নিয়েছিলাম আর সৎ কাজে লাগিয়েছিলাম। একদিন ভিখু তার মায়ের সঙ্গে তার সফলতা নিয়ে কথা বলে। সে তাকে জানায় কিভাবে তার সফলতা এসেছে আর পিপল গাছের নিচ থেকে তোলা টাকাগুলো কিভাবে কাজে এসেছে। মা, আজ যা কিছু পেয়েছি সব ওই টাকার জন্য, যেটা আমি পিপুল গাছের নিচে থেকে তুলেছিলাম। তার মা এটা শুনে আবেগপ্রবণ হয়ে যান আর তাকে প্রায়শ্চিত্তের পরামর্শ দেন। বাবা, এখন যখন তুই সফল হয়ে গেছিস, তাহলে তোকে এখন প্রায়শ্চিত্ত করতে হবে। ওই টাকার বদলে একটা অনাথাশ্রম বানাস, যাতে আরো মানুষ এর উপকার পেতে পারে। ভিখু মায়ের কথা মেনে নেয় আর সিদ্ধান্ত নেয় সে একটা অনাথাশ্রম তৈরি করবে। কিছু সময় পরে ভিখুর মা প্রয়াত হন। তার শেষ যাত্রায় তার মৃতদেহ সেই পিপল গাছের নিচে রাখা হয়। ভিখু সেখানে টাকা ভর্তি এক থলে রেখে দেয়। শর্মাজি এটা দেখে অবাক হন আর ভিখুকে জিজ্ঞেস করেন, ভিখু, এটা কি করছো? তুমি এই টাকা এখানে কেন রেখে যাচ্ছ? স্যার, আমি ওই টাকায় আমার ঋণ শোধ করছি। এটাই সেই টাকা যা আমি প্রতিদিন ওই গাছের নিচে থেকে তুলতাম। আজ আমি ওগুলো এখানে রেখে যাচ্ছি, যাতে কোনো আরেকজন ভিক্ষু শেঠ ভিখারাম হয়ে উঠতে পারে। শর্মাজি এটা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন আর ভিখুকে জড়িয়ে ধরেন। ভিখু মায়ের কথা শুনে প্রায়শ্চিত্তের প্রতীক হিসেবে একটি অনাথাশ্রম তৈরি করে এবং তার পুরনো কর্মের প্রায়শ্চিত্ত করে। তার সফলতার পেছনে ছিল তার পরিশ্রম, তাগিদ আর ভালো মানসিকতা। তার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আর সৎ চিন্তা দিয়ে মানুষ যে কোনো পরিস্থিতি থেকে উঠতে পারে।